মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বিষয়টা খুবই সুন্দর মনে হলো যে আমি ঢাকা 12 আসনের এমপি, আমাকে সময় দিলেন 12 মিনিট। আশা করি আপনি পরের সময় বাড়াই দিয়ে আমাকে 15 মিনিট করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, একটা কথা এখানে এসেছে, আমি একটু বলতে চাই যে আমাদের একজন মাননীয় সদস্য, সংসদ সদস্য খালেদ মোশাররফের প্রেস করেছেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। যদি সেদিন খালেদ মোশাররফের সেই অ্যাটেম্প সাকসেসফুল হতো, যিনি আপনিও ভালো জানবেন জিয়াউর রহমান সাহেবকে আটক করেছিলেন, তাহলে আজকে শহীদ জিয়াকে আমরা পেতাম না। মাননীয় স্পিকার, আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71 সালের সেই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা আমাদের দেশের লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন। সেখান থেকে 52, 90 এবং 24-এর জুলাই আন্দোলনের ভাইদেরকে। আজকে মাননীয় স্পিকার, আজ আমি গভীর উদ্বেগ ও হতাশা নিয়েই সংসদে দাঁড়িয়েছি, কারণ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025, যা এই দেশের মানবাধিকার সুরক্ষায় একটি যুগান্তরকারী পদক্ষেপ হতে পারত, এই সংসদ তা অনুমোদন না করে লুপ্ত করে দিয়েছে। মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত শুধু একটি আইন বাতিলের বিষয় নয়, এটি আমাদেরকে আবার একটি পুরানো, অকার্যকর ও জবাবদিহিবিহীন কাঠামোর দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। মাননীয় স্পিকার, 600-এরও বেশি স্টেক হোল্ডারের অংশগ্রহণে জাতীয় বিশেষজ্ঞ, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল। এত বিস্তৃত, অন্তর্ভুক্তমূলক এবং পরামর্শভিত্তিক আইন প্রণয়নের উদাহরণ আমাদের দেশে খুবই বিরল। মাননীয় স্পিকার, এই অধ্যাদেশ কমিশনকে বাস্তব ক্ষমতা দিচ্ছিল অভিযোগ গ্রহণ, স্বাধীন তদন্ত পরিচালনা, আটকের স্থান পরিদর্শন এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করা। মাননীয় স্পিকার, এটি প্যারিস প্রিন্সিপালের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সত্যিকার অর্থে স্বাধীন প্রতিষ্ঠান গঠনের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল, কিন্তু আমরা সেই পথ থেকে সরে এসেছি। একটি ঐতিহাসিক সুযোগ আমরা নষ্ট করেছি। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন তো কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান নয়, আপনার একটি নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন। এটি ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে একটি প্রতিরোধ, একটি গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ। মাননীয় স্পিকার, আমি বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরতে চাই। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্টের সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ রহিত করা হয়েছে। এর ফলে বিচার বিভাগকে আমরা সেই পুরানো দলীয় প্রভাবাধীন কাঠামোর দিকে ঠেলে দেওয়া হয়েছে, যে কাঠামো গত 17 বছর ধরে এ দেশ এবং জাতিকে ভোগান্তিতে ফেলেছে, যার সাক্ষী এই সংসদের অনেকেই। আমরা দেখেছি নির্বাহী বিভাগের প্রভাব কিভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। আমরা দেখেছি একজন প্রধান বিচারপতি শুধুমাত্র স্বাধীন অবস্থান নেওয়ার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং কত করুণভাবে তাকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এ বাস্তবতায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আর সেই আস্থারই নতুন অধ্যাদেশগুলো মাধ্যমে ধীরে ধীরে পুনর্গঠন হচ্ছিল, কিন্তু মাননীয় স্পিকার, সেই পুনর্গঠনের পথ আমরা নিজেরাই বন্ধ করে দিলাম। মাননীয় স্পিকার, আইন প্রণয়ন শুধু একটি প্রক্রিয়া নয়, এটি আস্থা করার বিষয়, এটি প্রতিশ্রুতি রক্ষার বিষয়, এটি জনগণকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার বিষয়। মাননীয় স্পিকার, আমরা কি বার্তা দিচ্ছি? আমরা কি বলছি একটি স্বাধীন এবং শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন নেই? আমরা কি বলছি যে একটি স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই?
আমরা কি বলছি? জনগণের কণ্ঠ, সুশীল সমাজের মতামত, আন্তর্জাতিক মানদণ্ড এসব আমাদের কাছে গুরুত্বহীন। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক উত্তোলনের এই গুরুত্বপূর্ণ সময়ে যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের আস্থা পুনর্গঠন সবচেয়ে জরুরি একটি বিষয়, সেই সময় সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাধ্যমে সরকারের কাছে, ট্রেজারি বেঞ্চের কাছে স্পষ্টভাবে আহ্বান জানাতে চাই। প্রথমত, বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করুন। একটি শক্তিশালী স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করুন এবং ইতিমধ্যে যে অগ্রগতি অর্জিত হয়েছিল তা নষ্ট না করে আরও এগিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। মাননীয় স্পিকার, আজকের এই সিদ্ধান্তগুলো আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমরা কি একটি জবাবদিহিমূলক অধিকারভিত্তিক রাষ্ট্র গড়ব নাকি আবার সেই পুরানো ব্যর্থ কাঠামোর দিকে ফিরে যাব, সেটি আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। এই প্রত্যাশা আমি রাখছি। মাননীয় স্পিকার, আর যে কথা বলতে চাচ্ছি যে আজকে আমি আমাদের আপনার এই ইসলামী ব্যাংকের কথা একটু বলতে চাচ্ছি, কারণ ইসলামী ব্যাংক থেকে অলরেডি এটা পত্রিকা এসেছে এবং টিভিতে এসেছে, একদিনে 700+ কোটি টাকা ওঠানো হয়েছে মাননীয় স্পিকার। এবং 3 দিনের যে আমি দেখলাম টাকা জমা দেওয়া এবং উইথড্রল যে রিপোর্ট আমি দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে ইসলামী ব্যাংক একটা আপনার নেগেটিভের দিকে যাচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো এইটা যে বাংলাদেশের শুধুমাত্র সবগুলো প্রাইভেট ইসলামী ব্যাংকে লুটপাট করা হয়েছে। সেই লুটপাট করছে কে? এস আলম, তার দোসররা। আজকে ব্যাংক রেজুলেশন 2006 সংশোধনের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কথায় জানালা খুলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখতে পাচ্ছি ওই জানালা দিয়ে সম্ভবত এস আলম এসে পড়বে। কাজে আজকে আমি মনে করি এই ব্যাংককে বাঁচাইতে হবে। সেই অনেক আগের কথা, যখন এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ছিল 1,20,20 লক্ষের মতো। একটি প্রাইভেট ব্যাংকের এত বড় একটি গ্রাহক সংখ্যা সত্যি একটি আপনার সুখবর আমাদের জন্য ছিল। আজকে যদি ইসলামিক ব্যাংক আজকে ধসে পড়ে, এদেশের অর্থনীতির উপরে আঘাত হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই। প্রথমত, আমার এই এলাকাটা নিয়ে আমি খুবই প্রীতবোধ করি, কারণ এই 12 আসনের মধ্যে জাতীয় সংসদ, শহীদ জিয়া, বেগম জিয়া এখানেই শুয়ে আছেন। মাননীয় স্পিকার, জুলাই স্মৃতি জাদুঘর এখানে যা আপনার প্রাইম মিনিস্টার অফিস এবং আমাদের আর দেশের সবকটা বিশেষ হাসপাতাল এই এলাকার। কিন্তু শিল্পাঞ্চলে এখানে মাননীয় স্পিকার, এই যে আমার প্রীতবোধ, এটা আমি নষ্ট হয়ে যেতে থাকি যখন দেখি যে কারণ বাজারও আমার এলাকার মধ্যে পড়েছে। সেই কারণ বাজার, মহাখালী বাস স্ট্যান্ড এবং আমার শিল্পাঞ্চলে ব্যাপক চাঁদাবাজি হয়। মাননীয় স্পিকার, এটা বলার সময় আপনি দিলে আমি বলতে পারি। এই কারণ বাজারকে চাঁদাবাজি কেন্দ্র করে আজকের শাসক দলের একজন যুবদল নেতা হত্যা হয়েছিলেন, যেখানে আমাদের আপনার দিদেন, আপনার তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি গিয়েছিলেন। কিন্তু প্রতিনিয়ত এখানে হত্যাকাণ্ড হচ্ছে। কারণ বাজারের আজকে চাঁদাবাজি বন্ধ করা জরুরি। আজকে ঢাকা শহরে ওয়াসার পানি গন্ধযুক্ত মাননীয় স্পিকার, এবং সেই গন্ধযুক্ত পানিও মানুষ পাচ্ছে না। মাননীয় স্পিকার, এখানে গ্যাস সমস্যা রয়েছে, জায়গায় জায়গায় জলবদ্ধতা রয়েছে এবং মাদক। যতজন এমপি কথা বলেছেন তার একটি কথা কমন বলেছেন, আজকে মাদক গোটা জাতিকে ধ্বংস করে ফেলেছে। সম্মিলিতভাবে এই মাদকের হাত থেকে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে। মাননীয় স্পিকার, আজকে আর আমার এলাকায় তেজগাঁ বাস স্ট্যান্ড, তেজগাঁ ট্রাক স্ট্যান্ড, তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের আপনার ট্রাকের ব্যাপারে, সেই স্ট্যান্ডের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল, সফল হয় নাই। আজকে তেজগাঁর প্রত্যেকটি ঘরের মানুষের বাসার বাড়ির সামনে কাভার্ড ভ্যান চলে গিয়েছে। কাজে আমি প্রস্তাব করতে চাচ্ছি যে দেয়ার শুড বি এ ভেরি মডার্ন ট্রাক স্ট্যান্ড করতে হবে, যেখানে ড্রাইভার এবং হেল্পারদের আপনার ফিজিক্যাল ফ্যাসিলিটি থাকতে হবে। তা নাহলে কিছুদিন পরে তেজগাঁর শিল্পাঞ্চল লোকেরা বাড়ির থেকে বেরোতে পারবে না। আজকে আরেকটি কথা দরকার বলতে চাচ্ছি যে গার্বেজ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। ঢাকা শহরের গার্বেজ ব্যবস্থাপনা অত্যন্ত সেকেলে এবং বাড়ি বাড়ির থেকে আর উন্মুক্ত পদ্ধতিতে এই সমস্ত নিয়ে আসা হয়। ঢাকা শহরের চারিদিকে আপনার এই গার্বেজ
মানে স্টেশন করা হয়েছে, জমা রাখা হয়েছে ডাম্পিং স্টেশন, যেগুলো আসলে কুকুর, বিড়াল আর কাকের আড্ডাখানা আর টোকাইদের আড্ডাখানায় পরিণত হচ্ছে। মানে স্পিকার, দিস শুড বি চেঞ্জ। এবং ফার্মগেট এলাকায় এবং কারণ বাজারে যে হকাররা আছে, আমি আলাপ করে দেখেছি যে কেন কেউ 40 বছর পর্যন্ত ব্যবসা করে। আমি বলতে চাই, দেয়ার শুড বি এ ডেভেলপ কারণ বাজার, একটি ক্লিন কারণ বাজার, নিট কারণ বাজার। মাননীয় স্পিকার, এই চাঁদাবাজি বন্ধ করার একমাত্র উপায় হলো যে এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীদের জন্য একটি উন্নত মানের বাজার ব্যবস্থা গড়ে তোলা। আমি খুব শিগগিরই প্রস্তাব আমি পেশ করবো ইনশাআল্লাহ। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাচ্ছি যে আসুন, চাঁদাবাজির হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে হবে। আজকে খেলার মাঠেও সমস্যা আছে মাননীয় স্পিকার। সেই সব আমাদের এলাকায়, আমাদের এই ঢাকা 12-তে খেলা মাঠ অপ্রতুল, সেগুলোর ব্যাপারে ফ্যাসিলিটেট করা দরকার। আজকে আপনার শিক্ষাঙ্গন সম্পর্কে কথা বলার আগে আরেকটি কথা খুব জরুরি মনে করছি, সেটা হলো আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে অনেক সজ্জন বলেই জাতি জানে, কিন্তু কিছুদিন আগে তিনি যে বিবৃতি দিয়েছেন সেটা আমাকে এবং আমার সারা দেশের মানুষকে আন্তর্জাতিকভাবে আমরা আসলে লজ্জা পেয়েছি। তিনি বলেছেন জামাত ইসলামীকে নির্মূল করতে হবে। আসলে এই নির্মূলের ডাক তো আসলে গণতান্ত্রিক ডাক না মাননীয় স্পিকার। এই ডাক তো আসলে দিয়েছিল আপনার ঘাদানিরা দিয়েছিল, এবং এইটা শাহরিয়ার দিয়েছিল। তিনি এখন জেলে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেন এই ডাক দিলেন? এবং এই ডাকের মাধ্যমে অনেক দিন আগে তিনি রাজশাহীতে বসে আপনার মাননীয় সদস্য, আপনাকে আরো 3 মিনিট সময় দেওয়া হলো। 3 মিনিট পরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। রাজশাহীতে ডয়েস ভ্যালির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন জামাত ইসলামী এখন কোনো প্রাসঙ্গিক না, এই জন্য ওর সামনে মন্তব্য করতে চান না। তো সেটা ওনার ব্যক্তিগত মত, কিন্তু আমি মনে করি যে মির্জা সাহেব তাকিয়ে দেখেন, আমরা বেশ প্রাসঙ্গিক হয়ে গিয়েছি। আশা করি আপনি এটা স্বীকৃতি দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এরপরে যেটা আমি বলতে চাই যে আমাদের যে এনার্জি সমস্যা বাংলাদেশে, এই এনার্জির সমস্যার একটু আগে শিক্ষাঙ্গনে ফিরে যাই। শিক্ষাঙ্গনে যখন এই ডাক দেওয়া হলো, কাছাকাছি সময় দেখলাম চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় আজকে মারামারি, ছাত্র আপনার দল আর শিবিরের মধ্যে। এবং আমি নিটোরে, যেটাকে অর্থোপেডিক হাসপাতাল হিসেবে পরিচিত, সেখানে চিটাগাংয়ের সিটি কলেজের মারামারিতে আহত ছাত্রকে দেখতে গিয়েছিলাম। মাননীয় স্পিকার, ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের গোড়ালির এই পিছনের অংশ অনেক দূর পর্যন্ত হাড্ডি সহ কেটে গিয়েছে। অল দি ডক্টরস আর উইথ মি, এবং তারা এখন নিশ্চিত নয় যে তার পাটা তারা রাখতে পারবে কিনা। মাননীয় স্পিকার, তার মা সেখানে ছিলেন, আমি তার সামনে দাঁড়াইতে পারিনি মাননীয় স্পিকার। তার চোখে অস্ত্র ছিল না, অস্ত্র ধারা ছিল। এই রাজনীতি ছাত্র অঙ্গন থেকে আজকে ফিরাইতে হবে, বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। কাজে এই সমস্ত নির্মূলের ডাক বন্ধ করতে হবে, তা নয় এই সমস্ত হানাহানি হবে মাননীয় স্পিকার। কাজেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো নয়। ওই কুমিল্লায় আমাদের মাননীয় সংসদ সদস্য মোল্লক চৌধুরী বলেছেন কাস্টমস অফিসারকে হত্যা করা হয়েছে। দেশে প্রতিদিনই বলা হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষাঙ্গনে মারামারি হলে পুলিশ চুপ থাকে। আজকে এনার্জি সম্পর্কে শুধু একটা খবর দিয়ে আমি এনার্জির কথা শেষ করতে আসি। সেটা হলো আমাদের দেশে বড় প্রক্রিয়ার কয়লা অনেক উন্নত মানের, কিন্তু আনফর্চুনেটলি সেই কয়লা আমরা ব্যবহার করছি না। আমাদের দেশে কয়লা আনা হয় ইন্দোনেশিয়ার থেকে, অথচ বড় প্রক্রিয়ার কয়লা সহজেই আমরা ব্যবহার করতে পারতাম। মাননীয় স্পিকার, আমি কথা শেষ করতে চাই প্রেসিডেন্টের ধন্যবাদ বিষয়ের পরে। তো আমি যেটা বলতে চাই যে আমি ইউটিউবে দেখি যে আমাদের আজকের প্রেসিডেন্ট তিনি খুব আক্ষেপ করে, আফসোস করে বলছেন যে স্বৈরাচারের পা ধরে আমি সালাম করতে পারি না। সেই আপনার রাষ্ট্রপতি যখন আবার বিপরীত দিকে বেগম জিয়া, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের প্রশংসা করেন, এটা তো আসলে আমরা মানতে পারি না। কাজে আসলে সেই গল্পের সিন্দাবাদের মতো সে হাসিনার, মাননীয় স্পিকার,
সিন্দাবাদের মতো যে আমাদের ঘাড়ে চেপে বসেছিল। কাজে যত তাড়াতাড়ি সম্ভব এই সিন্দাবাদের বুড়োকে জাতির ঘাট থেকে নামাতে হবে মাননীয় স্পিকার, এবং সেই দায়িত্বটা আসলে ট্রেজারি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। হ্যাঁ, আপনি 15 মিনিট অলরেডি বলে ফেলেছেন। আর সবই তো পরচর্চা দেখলাম, খালি মির্জা ফখরুল ইসলাম অমুক অমুক। রাষ্ট্রপতি কথা বল। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন, 1 মিনিট। আচ্ছা মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তো আমি বলছিলাম যে আমাদের রাষ্ট্রপতি তিনি বহুরূপী রাষ্ট্রপতি। আমরা যখন আমাদের ছেলেরা রাস্তাঘাটে মারা যাচ্ছিল, তিনি বঙ্গভবনে খুব আরামেই ছিলেন, সেই আপনার নিরোর মতো। নিরো যখন রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। কাজে সে এখনও আমাদের ঘাড়ে চেপে আছে। যত তাড়াতাড়ি এই নিরোকে ঘাট থেকে নামানো যাবে, তত তাড়াতাড়ি আসলে জাতি এই আপদ মুক্ত হবে। আমি আশা করি যে ট্রেজারি বেঞ্চ এটা করবেন। আমার কাছে মনে হয় যে এটা করা জরুরি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম। মাননীয় প্রতিমন্ত্রী।